সব খেলায় পরাস্ত হতে হতে এখন তৃণমূলের হাতে শেষ যে খেলা, সেই খেলাটা হচ্ছে গণনা ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা। আর তাতেই 3B ছকে খেলতে চায় কমিশন। আপনাদের সকলের নিশ্চয়ই এক অভিজ্ঞতা যে এখন কেউ কারোর সঙ্গে দেখা হলেই একটা প্রশ্ন, পরিবর্তন হচ্ছে তো, পরিত্রাণ মিলছে তো। সবার কাছে ফোনে, রাস্তাঘাটে, চায়ের দোকানে সব কথা শুরু হচ্ছে একটা জিনিস দিয়ে। সকলেই চাইছেন পরিবর্তন হোক, সকলে বুঝতে পারছেন পরিবর্তন হচ্ছেই, তবু একটা টেনশন কাজ করছে। তাই টেনশন নয়, আজ একটু মজার ছলেই আপনাদের বুঝিয়ে দিই 3B ছকটা কেমন, কমিশন কোন ছকে খেলতে চাইছে। আর এই যে ছকটা কেন করা হয়েছে, কারণ বিধানসভা নির্বাচনে এই যে হলো এত কিছু, তাতে হার নিশ্চিত জানার পরেও তৃণমূল নানা রকমের প্ল্যান করেছে, নোংরা প্ল্যান, একেবারে নোংরা প্ল্যান করেছে। মুখ্যমন্ত্রী যা যা ভেবে রেখেছেন তাতে তৃণমূলের হার মানে আরো বড় হয়ে উঠতে পারে এইসব প্ল্যানের জন্য। হারটা না আরো বড়, মানুষের চোখে আরো বড় রূপে দেখা দিতে পারে হারটা। কিন্তু পিসি ভাইপো এই হারের পরেও সেভাবে কষ্ট পাবেন না। আমি বলছি পিসি ভাইপো কষ্ট পাবেন না সেভাবে। কেন পাবেন না সেটাও বলবো। আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন পিসির মানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, গণনা ভণ্ডুল করার যে ছক তৈরি করেছে তার প্রতিহত করতে নির্বাচন কমিশন যে 3B ছকে খেলতে চায় সেটা কেমন তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। ফলতায় কয়েকটা বুথে নয়, গোটা বিধানসভা আসনেই আবার নির্বাচন হবে, এবং সেটা নতুন সরকার ক্ষমতায় আসার কয়েকদিন পরে হবে। এই হারটা না তৃণমূলের প্রাপ্য ছিল। কেন জানেন? এই যে আমরা ছবিটা দেখেছি, ইভিএমে বিশেষ বিশেষ প্রতীকের ওপর এই যে সেলোটেপ আটকে দেওয়া, এটা আসলে গণতন্ত্রের মুখে সেলোটেপ আটকাতে চেয়েছিল জাহাঙ্গীর অ্যান্ড কোম্পানি। আসলে তো ভাইপো বাবুরে লোকজন, তার বুদ্ধিতেই এসব খেলা হয়েছিল। ওখানে তো নাকি এত প্রতাপ, ভাইপো বাবু বলছেন গোটা দেশকে যদি ফলতায় নিয়ে আসা যায় তাহলেও হারানো যাবে না। ডায়মন্ড হারবার মডেল নাকি এমন মডেল, সে মডেলকে কেউ ভাঙতে পারে না। আচ্ছা, যদি তাই হয় তাহলে ফলতায় গণতন্ত্রের মুখে সেলোটেপ মারা হয়েছিল কেন? কেন ডায়মন্ড হারবার আসনে এত বুথে ফের ভোট গ্রহণ করতে হলো, এবং সেখানেও মানুষ একইভাবে এসে 93% হারে ভোট দিলেন কেন? কি চাইছেন মানুষ সেটা বুঝতে পারছেন না। দেখুন, এই যে বললাম না, হেরে গেলেও পিসি ভাইপোর তেমন কষ্ট হবে না। কেন জানেন? সেই জুলাই মাস বিহারে তখন এসআইআর পর্ব চলছে, 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও সেই খেলাটা খেলেছিলেন। বাংলা ও বাঙালি, বাঙালিকে মারা হচ্ছে, বাঙালিকে মারা হচ্ছে। আনন্দবাজার পত্রিকা বাঙালির হয়ে কাঁদতে শুরু করলেন। তারপর প্রমাণ করা গেল না যে বাঙালিকে আদৌ মারা হয়েছে কিনা। বাংলাদেশি আর বাঙালি এই দুটোকে মিলিয়ে গুলিয়ে দেওয়ার এক তুখর প্রচেষ্টা, না তুখর বলা যাবে না, হেরে যাওয়া প্রচেষ্টা। মানুষ নিল না। অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখতে হবে, এসআইআর হতে দেব না, এসব নিয়ে মৃতদের বাঁচানোর চেষ্টা। মৃত মানুষেরা বাদ গেলেন, সে মৃতদের জীবিত করতেই হবে। সাদা শাড়ির ওপর কালো চাদর গায়ে দিয়ে সততার প্রতীক সুপ্রিম কোর্টে চলে গেলেন। তার আগে ভাইপো বাবু নির্বাচন সদনে গিয়ে নাকি আঙুল নাচিয়ে এসেছিলেন, পিসিমণি তারপরে টেবিল চাপড়ে এসেছিলেন, অনেক লোকজন নিয়ে এসেছিলেন, কিন্তু হেরে গেলেন, আবার হেরে গেলেন। বিচারপতিদের দিয়ে এসআইআর করানোর মতো লজ্জা পশ্চিমবঙ্গে হলো, কিন্তু হারলো পশ্চিমবঙ্গ, বাঙালি এবং অবশ্যই তৃণমূল। তারপর বিচারপতিদের ঘেরাও করে রাখা, তাদের ওপর আক্রমণের চেষ্টা, এসআইআর ভণ্ডুল করে দেওয়া, কত কিছু, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সর্বত্র পরাজয় পরাজয় পরাজয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে ভোট করানো যাবে না, প্রকাশ্যে বললেন এইসব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কোথায় থাকে, এই তোমরা একটু খোঁজ নাও তো, ন্যাপলা গোপলা ভোপলাদের বলেছিলেন, কিন্তু হলো। এবার বললেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গণনায় পর্যবেক্ষক করা যাবে না, সুপ্রিম কোর্টে ধাক্কা। তার আগে হাইকোর্টে চড় খেয়েছিল, কোটি কোটি টাকা কপিল সিব্বলরা পেলেন। কিন্তু বাঙালি কি পেল? বাঙালি দেখলো শাসক দলটা হারছে, বারবার হার। এই যে হারতে 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 ফলতায় গিয়ে শেষবারের হার। এই হেরে হেরে পিসি ভাইপো কিন্তু বড় হারটার জন্য প্রস্তুত। তবে এই হারটা তো মোক্ষম হার, জনতার রায় তারা প্রত্যাখ্যান করছে। এর চেয়ে বড় হার তো আর কিছু নেই কোনো রাজনৈতিক দলের কাছে।
এরকম হারের ফলেই তো একদিন সর্বভারতীয় তকমা পাওয়া তৃণমূল কংগ্রেস আজকে আঞ্চলিক দল। এই সব হার আসলে সততার প্রতীকের হার। এবং মানুষ যে টেনশনে সবাইকে জিজ্ঞাসা করছেন পরিবর্তন হচ্ছে তো, পরিত্রাণ মিলছে তো, এই যে প্রশ্ন, এটাও কিন্তু আসলে সততার প্রতীকের হার। হারছেন তো, তিনি হারছেন তো, এটা মানুষের প্রশ্ন, মনের প্রশ্ন, টেনশন যাচ্ছে না। এবার বলি এই 3B ছকটা কি? এটা আমার তৈরি করা 3B। নির্বাচন কমিশনের সূত্রে যা যা জানতে পেরেছি সেটা জানার পর আমার মাথায় এটা এসেছে। 3Bর প্রথম বি হলেন বীরেন্দ্র সেহবাগ, ভারতীয় ক্রিকেটের বড় তারকা। তিনি যে বলটা মারার সেটা তো মারেনি, আর যেটা মারার নয় সেটাকেও মারেনি। এটা হচ্ছে বীরেন্দ্র সেহবাগ। ছক্কায় ভরা তার ক্যারিয়ার, চিরকাল সব দল ভয় পেয়েছে বীরেন্দ্র সেহবাগের বিরুদ্ধে বল করার সময়। দ্বিতীয় বি আমাদের সবার প্রিয় বিরাট কোহলি, যাকে বিশ্বের সব বোলার ভয় পান। পাকিস্তানের বিরুদ্ধে তো তার ব্যাট ঝলসে ওঠে, কোন বল কোন দিক দিয়ে গ্যালারিতে যাবে সেটাই বোঝা যায়। আর এখন ক্রিকেটের মাঠে রাজত্ব করছেন আরেক ব্রি, কুদেবী, বৈভব সূর্যবংশী। তিনি আবার বল গুনে গুনে সেঞ্চুরি হাঁকান। 40টা বলও তার লাগে না, তার নিচেই তিনি 100 করে ফেলেছেন একাধিকবার। সবাই ভাবে কেমন করে যেন বাচ্চা ছেলেটা টুক করে বলটা মাঠের বাইরে বের করে দেয়। ঠিক সেইভাবে গণনা ভন্ডুল করার চেষ্টা করলে মাঠের বাইরে 3B এর মতো করেই বের করে দেবে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে ঠিক এইভাবেই নির্দেশ দেওয়া আছে। কোনো রকম কোনো ঝামেলার চেষ্টা, উস্কানি দেখলেই একদম গ্যালারিতে। ভোট শান্তিতে মিটেছে, গণনাতেও কোনো অশান্তি হতে দিতে চায় না নির্বাচন কমিশন। কেন দেবে? তাদের কাছে তো চ্যালেঞ্জ। আমি বরাবর বলেছি এই যুদ্ধ টিএমসির সঙ্গে ইলেকশন কমিশনেরও, এই যুদ্ধ টিএমসির সঙ্গে গণতন্ত্রের, সংবিধানের এবং বাংলার মানুষের। বাংলার মানুষ সর্বত্র বলছেন, আপনারাও শুনছেন, যে সত্যি ভাবা যায় না বিনা রক্তপাতে ভোট হয়ে গেল। এতদিন পরে কত মানুষ আছে যারা দীর্ঘদিন নিজের ভোটটা নিজে দিতে পারেননি, তারা ভাবছেন আমি সত্যি কি ভোট দিলাম। আঙুলের এই কালিটা দেখছেন আর ভাবছেন এই কালিটা সত্যি তো। এটা হয়েছে তো এবার। আর তৃণমূলের কাছে, তৃণমূলের যারা বোলার, তারা স্লগ ওভারে রান করতে দেবে না বলে ঠিক করেছে। তারা বাউন্সার দিতে চাইবে, গুগলি দিতে চাইবে, কিন্তু সব বলই মাঠের বাইরে যাবে। আমি বিস্তারিত বলবো কমিশন ঠিক কিভাবে সাজাচ্ছে গণনার দিনটাকে। সেই সঙ্গে না বিশেষ জায়গা লাল করার একটা খুব সুন্দর ব্যবস্থা থাকছে। আতিথেয়তায় কোনো কার্পণ্য করবে না কেন্দ্রীয় বাহিনী। ওই যে বলেছিলাম না 75 লাখ লাঠি, সে লাঠি এখনো রাখা আছে তো। কোনো কার্পণ্য করা হবে না কোনো রকম আতিথেয়তায়। যিনি লাল হওয়াতে চাইবেন তার লাল হবেই। একদম প্রপার ওষুধ রেডি। কি কি করা হচ্ছে সেসবগুলো বলবো, তার আগে একটা কথা জানানো দরকার। আগে বলে রাখি, তৃণমূল এতটাই ভয় পেয়েছে যে ক্ষমতায় আসার পর এই প্রথম গণনার দিনের জন্য এমন নোংরা ছক করেছে। অতীতেও নোংরা ছক, কিন্তু সেই নোংরা ছকটা ভোট মেশিনারি এই শব্দবন্ধের মাধ্যমে করেছে। আমি বলছি আগামী দিনে মনে করা হবে 2026 সালের আগে পশ্চিমবঙ্গে ভোট মেশিনারি বলে একটা জিনিস কাজ করত। সাধারণভাবে গণনা সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা, বিকেল 4টের মধ্যেই রেজাল্ট বেরোতে শুরু করবে, সন্ধ্যার মধ্যে হয়ে যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, গর্বের মুখ্যমন্ত্রী, আমাদের সততার প্রতীক, তিনি এবং তার ভাইপো বাবু, মানে আমাদের সকলের ভাইপো বাবু, আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি ঠিক করে রেখেছেন এই গণনাটাকে রাত অবধি নিয়ে যেতে হবে। তাই তো সততার প্রতীক তার প্রার্থীদের নির্দেশ দিয়েছেন গণনা কেন্দ্রের কাছাকাছি কোনো হোটেলে ভাড়া করে রাখতে হবে ঘর, রাত কাটাতে হবে সেখানে। কেন? এখন তো ব্যালটে ভোট গোনা হবে না, যন্ত্রে টেপা হবে, বেরিয়ে আসবে। তিনি বলেছেন বিজেপি এগিয়ে যাচ্ছে দেখলেই সেখানে অভিযোগ জানাতে হবে, দলকে জানাতে হবে, লিখিতভাবে জানাতে হবে, গন্ডগোল করতে হবে, যেভাবে হোক গণনাকে বারবার থমকে দিতে হবে। কিন্তু কমিশন ঠিক করেছে ফর্ম 17C, মানে প্রিসাইডিং অফিসারের সই করা যে বুথ থেকে যে ফর্মটা আসবে সেটার সঙ্গে গণনার সব মোট প্রাপ্ত ভোট যদি মিলে যায়, তারপর আর কোনো অভিযোগ নয়, কে কত ভোটে এগিয়ে রয়েছে সব নয়। এমনকি আমি আগে বলেছিলাম যে সাধারণভাবে প্রথমেই পোস্টাল ব্যালট গোনা হয়, এবার সেটাও হবে না, নিয়মটা বদলে দিয়ে পোস্টাল ব্যালট পরে গোনা হবে। কি করলেন? মামলা করলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা কেন গণনার কাজে থাকবে?
সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সব শুনবো না, আমরা মামলাটাই খারিজ করে দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সততার প্রতীক কি প্রমাণ করতে চাইলেন? প্রমাণ করতে চাইলেন যে কেন্দ্রীয় সরকারি কর্মী মানে তারা দিল্লির কথা শুনে সরাসরি বিজেপির কথা শুনে কাজ করবে, তাই তো। এবং তিনি চাইছিলেন রাজ্য সরকারি কর্মীরাই গোটা গণনাটা চালাক। তার মানেটা কি? তিনি প্রকারান্তরে বুঝিয়ে দিতে চাইছিলেন এবং বুঝিয়ে দিলেন যে এতকাল রাজ্য সরকারি কর্মীরা তাঁর কথা মতোই গণনায় কারচুপি করত। এটা তিনি প্রমাণ করে দিলেন। রাজ্য সরকারি কর্মচারীদের গণনার কাজে যেটুকু ব্যবহার করার কথা হয়েছিল, মানে একদম টেবিলে তারা গুনবেন, সেটুকুর সুযোগও তারা হারাচ্ছেন। একদম যে টেবিলে যে একের পর এক রাউন্ড গোনা হবে, সেখানে রাজ্য সরকারের কোনো কর্মী থাকছে না। এত কিছু ঝাড়াই বাছাই করার পরেও রাজ্য পুলিশের যেটুকু শক্তি নির্বাচন কমিশন জীবিত রেখেছে, তারাও ভোট গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতেই পারবেন না। ভোট গণনা যেখানে হবে সেখানে কোনো রাজ্য পুলিশের কর্মী থাকবে না। আপনাদের বলি, এই যে তৃণমূলের এই ভোট গণনা ভণ্ডুল করার যে প্ল্যান, তাতে বলা হয়েছে যে মুসলমানরা যেন লাঠি সোটা নিয়ে, এটা তৃণমূল সূত্রেই শুনলাম, তারা যেন মুসলমানরা যেন লাঠি সোটা নিয়ে গণনা কেন্দ্রের কাছে হাজির থাকেন। কেন? মুসলমানরা মানেই কি দুর্বৃত্ত নাকি? বিশ্বমণি বলেছিলেন 1 সেকেন্ড সময় লাগবে, আমরা যখন ক্ষমতায় থাকবো না তখন হিন্দুদের 12টা বাজিয়ে 13টা বাজিয়ে দেবে মুসলমানরা। কেন বলেছিলেন? কোন অধিকারে? মুসলমানরা কি অধিকার তাকে দিয়েছেন? আমি বিশ্বাস করি না। এসআইআরে যুক্ত বিচারপতিদের ঘেরাও করার জন্য ঠিক এইভাবে মুসলমানদের লেলিয়ে দেওয়া হয়েছিল এবং অত্যাচার কিভাবে চলেছিল আমরা জানি, আমরা দেখেছি। কিন্তু কতদিন মুসলমানরা এইভাবে তৃণমূলের কেনা গোলাম হয়ে থাকবে বলুন তো? তৃণমূল যখন হেরে যাচ্ছে বোঝা যাবে, মানে তৃণমূল থাকছে না, সততার প্রতীক বলে রেখেছেন। তৃণমূল যখন চলে যাবে হবে, তখনই 1 সেকেন্ডে ওই সম্প্রদায়, মুসলমান নামটা বলেননি, একটি সম্প্রদায় তোমাদের খতম করে দেবে, 12টা বাজিয়ে দেবে, 13টা বাজিয়ে দেবে। কেন? আমি বিশ্বাস করি না। মুসলমান সমাজ অনেক করেছে, আর তৃণমূলের এজেন্ট হিসেবে দুর্বৃত্তের কাজ করবে না। তাতে কিন্তু তাদের পেছন লাল হবে, তাদের পুকুরে নেমে জ্বালা মেটাতে হবে, বিশেষ লাঠি বিশেষ জায়গায় পড়বেই। এবং যদি কোনো বড় রকমের গোলমাল হয়, তাতে কিন্তু মুসলিম সমাজের সবচেয়ে বেশি ক্ষতি হবে। যারা মারতে আসবেন তারা মরবেন, তাদেরই জেল খাটতে হবে বেশি। এটা আমি না, তাদের আমি সতর্ক করছি না, তারা এটা করবেন না বিশ্বাস রেখেই আমি বলছি। তাই তৃণমূল ছক করেছে শান্তিতে ভোট মিটে গেলে বাংলাকে অশান্ত করে রাখতে হবে, বলতে হবে দেখো বিজেপি আসার পরেও বাংলায় অশান্তি হচ্ছে। এটা আগাম জেনেই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়ে গেছেন কলকাতায় দাঁড়িয়ে যে ভোট মিটে গেলেও 1 সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলার হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্য। আবার বলছি, হিন্দু মানে যারা ভারতকে ভারত মাতা মনে করেন, যারা বন্দে মাতরম গাইতে লজ্জা পান না, তারাই হিন্দু। কিন্তু কমিশনও তৈরি, ওই যে বলছিলাম না 3B ফর্মুলা, বীরেন্দ্র, বিরাট, বৈভব, এই 3B ফর্মুলা নয়, মাঠের বাইরে বের করার ফর্মুলাও তৈরি। যেটা ঠিক হয়েছে, কমিশন আরো বেশি গণনা পর্যবেক্ষক নিয়োগ করছে। এখনো পর্যন্ত যা খবর, তাতে 242 জন পর্যবেক্ষক নিয়োগ করছে কমিশন। 77টি গণনা কেন্দ্রে 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হবে। এই যে 77 জন পুলিশ পর্যবেক্ষক, তাদের কাজ হবে গণনা কেন্দ্রের আশপাশে যে এলাকা, সেই এলাকার নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা দেখা, ভিতরেরটা নয়। নির্বাচন সদন জানিয়ে দিয়েছে অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকদের নজরে থাকবে গোটা প্রক্রিয়ার উপরে। কিন্তু অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষকেরা গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে না। এখনো পর্যন্ত কমিশনের যা সিদ্ধান্ত, আপনাদের আমি আগেও বলেছি যে ত্রিস্তরীয় ব্যবস্থা থাকবে নিরাপত্তার, তার 2টি স্তর সামলাবেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, একেবারে বাইরেটা রাজ্য পুলিশ। আমি যে বলেছিলাম যে যারা ভেতরে ঢুকতে পারবেন রাজনৈতিক দলের এজেন্ট থেকে ভোট কর্মী, তাদের প্রত্যেকের ব্যাচে QR কোড থাকবে। এই QR কোড স্ক্যান হবে একেবারে শেষ পর্যায়ে গিয়ে, বাকিরা কোড দেখে নেবেন, নাম মিলিয়ে নেবেন। একেবারে ভিতরে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী তারাই ওই QR কোড মিলিয়ে ফাইনাল অনুমতিটা দেবে গণনা কেন্দ্রে ঢোকার। এতদিন কিন্তু 2021 এবং 2024-এর লোকসভা নির্বাচনেও গণনা কেন্দ্রের ভিতরটা নিয়ন্ত্রণ করত রাজ্য পুলিশ। এবার রাজ্য পুলিশ গণনা কেন্দ্রের চৌহদ্দির মধ্যে থাকবে না, তারা বাইরে থাকবে। এবং আরও একটা নিয়ম, গণনা সংক্রান্ত পর্যবেক্ষক যিনি হবেন এবং যিনি মাইক্রো পর্যবেক্ষক হবেন, তারা ছাড়া আর কারো মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢোকা নিষেধ। এমনকি যারা
রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে যারা ঢুকবেন তাদেরকেও শুকনো খাবার টাবার নিয়ে ঢুকতে হবে, পরে খাবার পাঠানো, এসব যে চল, খাবার দিতে আসার নাম করে অস্ত্র দিয়ে যাওয়া কিংবা অন্য লোক বদলে দেওয়া, এসব চলবে না। একদম পরিষ্কার। গণনা কেন্দ্রে রাজ্যে অতিরিক্ত 165 জন গণনা পর্যবেক্ষক, 77 জন পুলিশ পর্যবেক্ষক, এই যে 165 জন, এরাই কিন্তু মূলত গণনার উপরে নজর রাখবেন, অন্য কেউ নয়। প্রতিটি গণনা কক্ষেই একজন করে, মানে একটা গণনা কেন্দ্রে তো অনেক গণনা কক্ষ থাকবে, প্রত্যেক গণনা কক্ষে একজন করে কেন্দ্রীয় সরকারি কর্মচারী তিনি পর্যবেক্ষকের কাজটা করবেন। এইবারে এই যে গণনা কেন্দ্রের ভিতরে কোন রাজনৈতিক দলের কে কোথায় বসবে, গাজওয়ারি করে বিরোধী দলের যারা এজেন্ট তাদেরকে সরিয়ে দেওয়া, নিজেরা ভালো জায়গা নিয়ে নেওয়া, সেখান থেকে মাতব্বরি করা, এসব চলবে না। কেন্দ্রীয় বাহিনী ঠিক করে দেবে কে কোথায় বসবে, কে কতটা জোরে কথা বলবে, সব কিছু পুরো একটা ডিসিপ্লিনের মধ্যে গণনা হবে। পর নিয়ম মেনে ইভিএম আসবে একটি করে টেবিলে, তার অ্যাড্রেস ট্যাগ মেলানো হবে, সেটার সিল খোলা হবে, তারপরে দেখা হবে কত ভোট মোট পড়েছে, কে কত পেলো, সব নোট করা হবে। কোনো অঙ্ক ভুল লেখা যাবে না, যেটা মুখ্যমন্ত্রী বলছিলেন এবার নাকি অঙ্ক ভুলভাল লেখা হতে পারে। কি করে জানলেন? এতকাল যেটা হয়েছিল সেটাই তিনি জানেন। সততার প্রতীক যে অসততা করেছেন সেটাকেই তিনি সন্দেহের চোখে দেখছেন। আর যদি দুর্নীতির কোনো চেষ্টা হয়, ডিসিপ্লিন ভাঙার যদি কোনো চেষ্টা হয়, তাহলেই 3B ফর্মুলা, মাঠের বাইরে, গ্যালারিতে। এবারে না মানে কোন রকম কোন সহনশীলতার পথে নির্বাচন কমিশন হাঁটবে না, গণনার সময়ে হাঁটবে না। ইসবার চাকরি থেকে বাহার যদি কোনো সরকারি কর্মচারী গণনার সময় দুর্নীতির চেষ্টা করেন। আর গণনা কেন্দ্রের বাইরে যারা ভিড় করে থাকবেন, অতি উৎসাহী যারা স্লোগান দেবেন, আবির ছড়াবেন, তাদেরও নির্দিষ্ট এলাকার বাইরে তাদের চিহ্নিত জায়গা থাকবে, সেখানেই থাকতে পারবে। সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য নির্দিষ্ট জায়গা, তার বাইরে তারা যেতে পারবেন না। সব কিছু ঠিকঠাক করে দেওয়া আছে। নির্দিষ্ট এলাকার বাইরে এসে কোনো নাচানাচি চলবে না, ঢাক বাজাবাজি চলবে না, চড়াম সব দিন পার হয়ে গেছে। কিছু হলেই গ্যালারির বাইরে। পুরো এলাকায় 163 ধারা, মানে আমাদের পুরনো আইপিসি অনুযায়ী 144 ধারা, এবং সেটা দেখতে হবে রাজ্য সরকারি পুলিশকে। তাদের উপরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নজরদারি থাকবে যে তারা ঠিক সবাইকে সরাচ্ছেন কিনা। নিয়ম ভাঙলেই বিশেষ জায়গায়, সোজা গ্যালারি পার। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন, কোনো টেনশন নয়।